মেহরুব, এখন থেকে নবীর সব দায়িত্ব তোমার। আমরা আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিয়েছিলাম আগলে রাখার জন্য, কিন্তু তুমি তাকে তার মর্যাদা দাওনি, তাই বলে তার দায়িত্বও নেবে না? মেহরুব এক পলক নুরির দিকে তাকায়, তারপর বলে, কি হয়েছে আব্বা, একটু খুলে বলুন। নুরি কিছু না বলে দ্রুত সরে যায়। তবে দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনে মাজারুল সাহেব কঠোর স্বরে বলেন, তোমার স্ত্রী তার বাবার কাছে এসে নিজের প্রয়োজনীয় জিনিস চাইছে, অথচ তুমি তার স্বামী হয়েও কিছু করছো না। এটা কি তোমার দায়িত্ববোধ? তৌফিক তালুকদার বিষয়টা সামলানোর চেষ্টা করেন, ভাইজান বাদ দিন না, হয়তো সময় লাগবে। কিন্তু এবার আরো কঠোর হয়ে ওঠেন মাজারুল সাহেব। তুই চুপ থাক, তোর জন্যই আমার ছেলের এত সাহস পেয়েছে। যখন বলেছিল নুরির স্ত্রী হিসেবে মানি না, তখনই বলেছিলাম ওকে ওর খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিই, অন্তত ভালো থাকবে। কিন্তু তুই বললি সব ঠিক হয়ে যাবে। কই ঠিক হলো? আর কিছুদিন দেখি, তারপর নিজের হাতে আমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দেব। এই কথা শুনে মেহরুবের ভিতরটা কেঁপে ওঠে। নুরির অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, মুহূর্তেই ঠোঁট মুখ শুকিয়ে আসে, গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। অন্য বিয়ে কেন, মানুষের তো বিয়ে একবারই হয়। মাজারুল সাহেব এবার কঠোর গলায় বলেন, তাহলে কি করব? তুমি আমার মেয়েকে স্ত্রী হিসেবে মানবে না, আর সে সারা জীবন তোমার আশায় বসে থাকবে? মেহরুব অস্ফুট স্বরে বলে, আচ্ছা, আমি নিজের দায়িত্ব পালন করব। বলেই সেখান থেকে চলে যায়, যেন আর কিছু শুনতে না হয়। তৌফিক তালুকদার এবার বলেন, এত রাগ না করলেও পারতেন। মাজারুল সাহেব ধীর গলায় বলেন, কি করব? 2 বছর হলো বিয়ে হয়েছে, অথচ 2 দিনও সংসার করেনি। এবার শুক্রবার আমি নিজ হাতে আমার মেয়ের বিয়ে দিব। এবার ঠিকই মেনে নিবে। কিভাবে বুঝলেন মেনে নেবে? দেখলি না, যখন বললাম নুরির জন্য বিয়ে দেব, তখন কেমন মুখ শুকিয়ে গেল। নুরিকে স্ত্রী মানবে না, আবার অন্য কারো হতে দেবে না। এটা তো হয় না। হয় নিজের বেগম নিজে রাখতে হবে, নয়তো আমরা ভালো দেখে অন্য কোথাও বিয়ে দিয়ে দেব। নুরির আতঙ্ক। এসব শুনে নুরির ভেতরটা ধরফরিয়ে ওঠে। বুকের মধ্যে এক অসহ্য যন্ত্রণা নিয়ে ভাবে, তার মেহরুব ভাই তাকে বউ হিসেবে কখনোই মানবে না। যদি সত্যি অন্য কারো অধীনে চলে যেতে হয়, না, সে তো মরে গেলেও এটা মেনে নিতে পারবে না। সারাদিন কেটে যায় এক গভীর আতঙ্ক আর হতাশার মাঝে। যদি মেহরুব স্বীকার না করে, তবে সে তো শেষ, বাঁচতে পারবে না অন্য কারো হয়ে। নুরি ভেবেছিল মেহরুব তাকে কাপড় কিনে দিবে না, হয়তো আবারও আব্বাকে বলতে হবে, কিন্তু সে ভুল প্রমাণিত হলো। বিকেল 3টার দিকে মেহরুবের ঘরে গিয়ে নুরি ওর কাপড়গুলো গুছিয়ে রাখছিল। তখনই মেহরুব হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকেই চুপ করে দাঁড়িয়ে যায়। সে দেখে তার নুরি ফুল যত্নে কাপড় গুছিয়ে রাখছে, একদম আপন করে। মেহরুব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদিনও স্ত্রী হিসেবে মেনে নেয়নি, অথচ এই মেয়েটি দিনের পর দিন তার জন্য সবকিছু করেছে। আজ সারাদিন সে শুধু এই মেয়েটির কথাই ভেবেছে, যে নাকি তার থাকবে না। কিন্তু সে তো এটা কখনোই হতে দেবে না। এই মেয়েকে সে সারা জীবন চায়, বাঁচতে হলে এই নারীকে চায়। নুরি আপন মনে ওয়ার্ড্রবে কাপড় রাখছিল আর বিড়বিড় করছিল, এই মেহরুব ভাই না কোনো কাজে না, নিজে না পারলে আমায় তো বলতে পারতো। কাপড় ধোয়ার কি অবস্থা, 7 দিনেও শুকায় না। সবকিছুতেই হেয়ালামি, সবকিছুতেই অবহেলা। একটা মানুষ এত অগোছালো কি করে হয়? মেহরুব নীরবে হাসে। তার নুরি ফুল এখনো তাকে নিয়েই আছে, তার জন্য এইভাবে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তুই আসিস তো এই অগোছালো আমায় গোছানোর জন্য। নুরি চমকে উঠে চোখ তুলে দেখে তার শ্যামপুরুষ দাঁড়িয়ে আছে সামনে। নুরি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরুবের পানে। মেহরুবের পরনে সবসময় পাঞ্জাবি থাকে, তবে যখন কোম্পানিতে যায় তখন শার্ট প্যান্ট পরে। নুরি মেহরুবের দিকে তাকিয়ে মন ভরে দেখে, যেন চোখের সামনে দাঁড়িয়ে থাকা তার শ্যামপুরুষ, তার আপনজন, তার একমাত্র আশ্রয়। এই মুহূর্তে দাঁড়িয়েও তার মন চাচ্ছে আরও একবার আপন পুরুষটিকে ভালো করে দেখে নিতে। সাদা শার্ট, কালো প্যান্ট, কোমরে ইন করা, চুলগুলো একটু এলোমেলো, ক্লান্ত মুখ, তবু কি ভয়ঙ্কর সুন্দর। পুরুষ মানুষ এত সুন্দর হয় নাকি? নুরির চোখ কিছুতেই সরতে চায় না তার শ্যামপুরুষের দিক থেকে। এত ভয়ঙ্কর সুন্দর পুরুষ হয় নাকি? নুরি অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন চোখ ফেরাতে পারছে না। মেহরুব বাঁকা চোখে তাকিয়ে বলে, কিরে, আমার মতো কালো মানুষের দিকে এভাবে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়েছিস কেন?
নুরি মুচকি হেসে বলে, আপনি কালো নন মেহরুব ভাই, আপনি শ্যাম পুরুষ, আপনি আমার শ্যাম পুরুষ, আপনি সুন্দর, সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর। বলে নিজেই লজ্জায় মুখ নামিয়ে নেয়। মেহরুব এবার সত্যিই হেসে ফেলে, বুঝতে পারে তার নুরি তাকে কতখানি ভালোবাসে। আস্তে আস্তে এগিয়ে এসে বলে, আর লজ্জা পেতে হবে না, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। নুরি ভ্রু কুচকে তাকায়। কেন মেহরুব ভাই? মেহরুব মুচকি হেসে বলে, তোর যা কেনাকাটা করার আছে আজ করবি, তোকে নিয়ে টাউনে যাব। নুরি মেহরুবের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে। প্রয়োজন নেই, বড় আব্বা এমনিতেই বলেছেন, তাই আপনি অযথা কষ্ট করতে যাবেন না। মেহরুব এবার ধমক দিয়ে বলে, আমি আমার ইচ্ছেতে তোকে নিয়ে যাচ্ছি, তোর বড় আব্বার কথায় নয়, তাই চুপচাপ তৈরি হয়ে নে। নুরি জানে এই পুরুষ যা বলে তাই করে, তাই তর্ক করে কোনো লাভ নেই। বর্তমান মেহরুব নুরিকে নিয়ে একটা জুতো শোরুমে প্রবেশ করে। মেহরুব নুরিকে বলে, তোর কোন কোন জুতা পছন্দ বেছে নে। নুরি মেহরুবের হাতে থাকা নিজের হাতের দিকে এক পলক তাকায়। মেহরুব তার হাতটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। নুরি মেহরুবের দিকে তাকিয়ে একদম নিচু স্বরে বলে, হাতটা ছেড়ে দিলে ভালো হয়, আমি সামলে যেতে পারি। নুরির কথায় মেহরুব ওর দিকে তাকায়, কিন্তু হাত ছাড়ে না, বরং হাত ধরে ওকে এগিয়ে নিয়ে যায়। তখন দোকানের একজন কর্মী এসে ওদের সামনে দাঁড়িয়ে বলেন, স্যার, আপনাদের কি লাগবে বলুন, আমি সাহায্য করছি। মেহরুব বলেন, এই শোরুমে যত ভালো ভালো জুতা আছে এক এক করে আমাদের দেখান। এই বলে মেহরুব নুরিকে নিয়ে দোকানে রাখা সোফায় বসে যায়। নুরি দেখতে পায় দোকানের কর্মী একে একে অনেকগুলো জুতো সামনে রাখছে। নুরি এটা দেখে মেহরুবের বাহু হালকা টেনে ধরে। মেহরুব বুঝতে পারে নুরি কিছু বলবে, তাই নিজের মাথা নুরির দিকে এগিয়ে নিয়ে বলেন। বলো। নুরি বলে, আমার একটাই জুতা চাই, এতগুলো নয়, শুধু 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 একটা শু কিনে দিলে হবে, এত কিছু দিয়ে কি করব আমি? মেহরুব উত্তরে বলে, কেন পড়বি না? নুরি বলে, আরে আমি এত জুতো পরে বাইরে যাই না, আমি তো শুধু মাদ্রাসায় যাই, একটা ভালো শু হলেই হবে, এত কিছু প্রয়োজন নেই। মেহরুব নুরির কথা শুনে দোকানের কর্মীর দিকে তাকিয়ে বলেন, একটা কাজ করুন, যত শু কালেকশন আছে সব দেখান এখন। কর্মী মাথা নাড়িয়ে বলেন। দোকানের কর্মী একে একে অনেক দামি শু ও জুতো তাদের সামনে রাখেন। মেহরুব নুরিকে উদ্দেশ্য করে বলে, দেখো কোনটা পছন্দ হয়, যেগুলো পছন্দ হবে পায়ে পরে দেখে নাও। নুরি আলতো পায়ে উঠে গিয়ে একখানা সিধা সাদা কোনো ডিজাইন ছাড়া কালো শু হাতে তুলে নেয়। সোফায় বসে মেহরুবের দিকে তাকিয়ে একদম নিচু গলায়, যেন মেহরুব ছাড়া আর কেউ শুনতে না পায়, ফিসফিসিয়ে বলে, মেহরুব ভাই, এইটাই নিয়ে নেই, আর লাগবে না। মেহরুব নুরির দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। মেয়েটা এত অল্পতেই কেন সন্তুষ্ট হয়? একটা কেন, অন্তত দুটো তো কিনতে পারতো। শেষে তার নিজের জোরেই কিনে দিতে হবে। মেহরুব বলে, আচ্ছা এটা পায়ে পরে দেখো। নুরি মাথা নাড়িয়ে নিজের পায়ে জুতো খুলতে থাকে। বসে থেকে ঝুঁকে জুতো খুলছে নুরি। মেহরুব এটা দেখে উঠে দাঁড়ায় এবং নুরির সামনে হাঁটু গেড়ে বসে। নুরি তো অবাকে শেষ সীমানায়। কি করছেন মেহরুব ভাই? মেহরুব নুরির পা আলতো হাতে ধরে নেয়। নুরি কেঁপে ওঠে এমন আচমকা আচরণ দেখে, কিছু বলতেও পারছে না। জোরে বললেই দোকানে থাকা অন্য মানুষ শুনে ফেলবে, আর সে চায় না কোনো হারাম পুরুষ তার গলার আওয়াজ শুনুক। মেহরুব আলতো হাতে নুরির পায়ের থেকে জুতা খুলে নুরির পছন্দ করা জুতাটা পায়ে পরিয়ে দেয়। জুতো পরানো হলে মেহরুব বোঝে এটা নুরির পায়ে একদম ফিট হয়েছে। সে নুরির দিকে তাকিয়ে বলে, হয়েছে তো। নুরি এক দৃষ্টিতে তাকিয়ে মেহরুব ভাইয়ের এই আচরণ দেখছিল, তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মুখ দিয়ে কিছু বলে না। এখানে হারাম পুরুষ আছেন, সে চায় না হারামকেও তার গলার আওয়াজ অব্দি শুনুক। মেহরুব বলে, নিয়ে নেই। নুরি আবার মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মেহরুব নুরির সম্মতি পেয়ে ওর পা থেকে সেই জুতোটি খুলে আগের জুতোটি পরিয়ে দেয়। নুরির বেশ লজ্জা লাগছে। এমনিতেই দোকানের ভিতর থাকা মানুষেরা তাকিয়ে আছে, কারণ সে পা থেকে মাথা পর্যন্ত কালো পর্দায় ঢাকা, আর তার উপর মেহরুব তাকে এভাবে জুতা পরিয়ে দিচ্ছে। এসব সবাই দেখছে, বেশ লজ্জায় পড়ে যায় সে। মেহরুব উঠে গিয়ে নিজে পছন্দ করে 12-15 জোড়া বিভিন্ন ডিজাইনের শু এবং 7-8টা অন্য ডিজাইনের জুতো দেখিয়ে দেয় দোকানের কর্মীকে। তারপর বলে, এই কালো জুতার মাপের সবগুলি মাপ মিলিয়ে প্যাক করে দিন। এতগুলো জুতা দেখে নুরির তো হুঁশ উড়ে যায়। কি হয়েছে, পুরুষ তো পাগল হয়ে গেছে নাকি? এত জুতা তো সে নিজের এক জীবনেও পরেনি। নুরি উঠে গিয়ে মেহরুবের বাহু টেনে ফিসফিসিয়ে বলে, এত জুতো দিয়ে কি করবেন? একই মাপের আমার এতগুলো চাই না, আমি একটাতেই সন্তুষ্ট। মেহরুব কোনো ভাবান্তর না হয়ে বলেন, তোর প্রয়োজন নেই, কিন্তু আমার আছে, আমি কিনছি, আর একটা কথা বলবি না। নুরি চুপ হয়ে যায়। মেহরুব দোকানের ম্যানেজারকে বলে। হোম ডেলিভারি হয়? তিনি উত্তর দেন, জি হয়। মেহরুব বলেন, আচ্ছা তাহলে এই জিনিসগুলো পৌঁছে দিন।
এই বলে মেহরুব ঠিকানার বিল দিয়ে নুরিকে নিয়ে বেরিয়ে যায়। সন্ধ্যার হুহু বাতাসে সিলেট শহর এক অদ্ভুত মোহনীয় রূপ ধারণ করেছে। কিনার ব্রিজের উপর দিয়ে ধীর পায়ে হাঁটছে মেহরুব আর নুরি। নুরির নরম হাতখানা মেহরুবের মুঠোয় বন্দি। নুরি চারিপাশের সৌন্দর্য মুগ্ধ হয়ে উপভোগ করছে। তার প্রাণের শহর, তার ভালোবাসার সিলেট। এই শহর এমনিতেই ভয়ঙ্কর সুন্দর, আর রাতের সিলেট সে তো অন্য এক রূপকথা। তার মধ্যে এমন স্নিগ্ধ বাতাস, শরীর ছুঁয়ে যাওয়া এক শীতল প্রশান্তি, আর পাশে মেহরুব। এই মুহূর্তটা যেন এক পূর্ণতা, এক স্বপ্ন পূরণ। কতদিন চেয়েছিল এমন এক সন্ধ্যায় প্রিয় পুরুষের হাত ধরে আপন শহরের পথে হাঁটতে। আজ সেই স্বপ্ন সত্যি হলো। বারবার মেহরুবের দিকে তাকিয়ে দেখছে নুরি, যেন এই বাস্তবতাকে ছুঁয়ে দেখতে চাইছে। আর মেহরুব, সে আজ এক কাণ্ডই করে ফেলেছে। বোরখা কিনতে গিয়ে একটা পছন্দ করেছিল নুরি, আর মেহরুব গুনে গুনে 15টি বোরখা নিয়ে নিয়েছে। কলিজাটা ধক করে উঠেছে নুরির। এত টাকা খরচ তার জন্যে, শুধু কি তাই, সাথে 30-35 হাজার টাকার 26টা সুতির 3 পিস, 7-8টা গর্জিয়াস 3 পিস, 20খানা ওড়না, 7-8টি নামাজের হিজাব, হাত পা মোজা, বড় বড় নিকাব, এমনকি চোখ ঢাকার জন্য কালো পর্দা পর্যন্ত। নুরি তো হাতে পায়ে ধরে বারণ করেছিল, কিন্তু মেহরুব ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। সবগুলো জিনিস হোম ডেলিভারি করিয়েছে। সে যেন হাতে কিছু না থাকে, শুধু থাকে নুরির হাত আর কিছুটা সময় তার সাথে কাটানোর সুযোগ। মেহরুব মুচকি হেসে বলে, এভাবে বারবার কি দেখছিস? নুরি আলতো গলায় ফিসফিস করে। আপনাকে ভ্রু কুচকে মেহরুব। আমি এত সুন্দর? নুরি হাসে। জানি না, তবে আমার চোখে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর। আমার চোখ, আমার অন্তরে সুন্দর পুরুষ বলতে শুধু আপনাকেই চেনে। মেহরুব চুপ করে যায়। এ মেয়েটা এত গুছিয়ে কথা বলে যে তার অন্তর শীতল হয়ে আসে। তারপর হঠাৎ জিজ্ঞাসা করে, পছন্দ করিস আমায়? নুরি থমকে যায়। কি বলবে? কিছু না বলায় মেহরুব আবারও বলে, কিরে, চুপ করে আছিস কেন? অবশেষে সত্যিটাই স্বীকার করে নেয় নুরি। হ্যাঁ, পছন্দ করি, খুব পছন্দ করি। আমার পছন্দর সমাবেশে আপনি প্রধান, আর আপনি শ্রেষ্ঠ। মেহরুবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। তুইও ধীরে ধীরে আমার পছন্দের সমাবেশে শ্রেষ্ঠ হয়ে উঠছিস। নুরি খিলখিলিয়ে হেসে ওঠে, কিন্তু সাথে সাথে মেহরুব চাপা গলায় বলে, হুস, এখানে এভাবে হাসিস না। তোর হাসির শব্দের সাক্ষী শুধু আমি হতে চাই, অন্য কেউ নয়। নুরি মাথা নাড়িয়ে মেহরুবের বাহু আঁকড়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলে, জানেন মেহরুব ভাই, কি? আপনি এই সন্ধ্যায় মেঘমুক্ত আকাশের মতোই ভয়ঙ্কর সুন্দর। মেহরুব মুচকি হেসে বলে, নুরিপুল, আমার মতো তুচ্ছ পুরুষকে এত উঁচুতে নিস না। নুরি মেহরুবের চোখে চোখ রেখে বলে, আপনি আমার চোখের তুচ্ছ পুরুষ নন, বরং আপনি আমার চোখের সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ। মেহরুব থমকে যায়। কিছুক্ষণ পর বলে, তোকে বিয়ে করলাম, অথচ তোকে তোর প্রকৃত মর্যাদা দিতে পারলাম না, আর তুই এখনো আমাকে এত আপন ভাবিস? নুরি হাসে। আমি আপনাকে ভালোবাসলে আপনারও যে আমাকে ভালোবাসতেই হবে এমনটা তো নয়। আমি আপনার আপন ভাবি, আপনার ভালোবাসি বলে। এবার আপনি আমায় ভালোবাসবেন কিনা, মর্যাদা দিবেন কিনা, সেটা আপনার ইচ্ছে। তবে এটা তো ভালোবাসা, আমি তো মর্যাদা দেই, আর এটাই যথেষ্ট আমার জন্য। মেহরুব নির্বাক। এই মেয়েটা তাকে প্রতিনিয়ত অবাক করে দিচ্ছে। কথা বলতে বলতে তারা সিলেট বন্দরের কাছাকাছি চলে আসে। হঠাৎ মেহরুব নুরির বাহু শক্ত করে নিজের বুকে টেনে নেয়। কেউ যেন তাকে স্পর্শ করতে না পারে, তার ব্যক্তিগত নারীকে। নুরি একরাশ সুখ নিয়ে মেহরুবের বুকে মুখ গুজে দেয়। আজকের দিনটা তার জীবনের সবচেয়ে উষ্ণ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উজ্জ্বল একটা দিন। মেহেরাজের ঘুম আজকাল প্রশান্তি খুঁজে পায় এক জায়গাতে, এশার বুকে রোমে। এই কয়দিনে যেন এটাই তার নিত্য অভ্যাস হয়ে গেছে। ক্লান্ত শরীরটা এলিয়ে দিতে না দিতেই ঘুম এসে যায়, অথচ সেই ঘুমের মূল্যটা বেশ চড়া। এশার ধমক, খোঁচা, মাঝে মাঝে লাথিও জোটে ভাগ্যে। তবু মেহেরাজের একটাই কথা, বউ যখন এনেছি তখন আর বালিশে নয়, বউয়ের বুকেই ঘুমাবো বাকি জীবন। এতে বউ উষ্টা মারুক, লাথি দিক, গালি দিক, আমি কিছুতেই বউয়ের আঁচল ছাড়বো না। আজ আসরের নামাজের আগে হাসপাতাল থেকে ফিরেছে মেহেরাজ। সিলেট মাউন্ট অ্যাডোরা হাসপাতালের সিনিয়র ডাক্তার হিসেবে নিযুক্ত আছেন বর্তমানে। দেশ ছেড়ে থাকাটা আর ভালো লাগছিল না তার। কানাডার হাসপাতাল থেকে রিজাইন দেওয়ার আপিলও করে ফেলেছে। এবার সে দেশেই থাকবে, এশার কাছেই থাকবে, এটাই তার প্রতিজ্ঞা। আজকের দিনটা ছিল কঠিন। টানা 3 ঘন্টার অপারেশনের ধকল শেষে ক্লান্ত দেহটা যেন বিদ্রোহ ঘোষণা করেছিল। বাড়ি ফিরেই গোসল সেরে আসরের নামাজ পড়লো। খাওয়া দাওয়া শেষ করে একদম সোজা ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকতেই দেখে এশা জায়নামাজে বসে আছে, চোখ বন্ধ, যেন গভীর কোনো ভাবনায় নিমগ্ন। মেহেরাজ জানে নামাজের পরপরই এশা একটু সময় চুপচাপ বসে থাকে, কিন্তু আজকের ক্লান্তিটা এতটাই প্রবল যে সে কোনো কিছু না ভেবে এগিয়ে গেল। কোনো কিছু না বলে, একটু অনুমতি না নিয়ে জায়নামাজ থেকে এশাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে এনে বসিয়ে দিল মেহেরাজ। আচমকে এমন ঘটনায় এশা খেপে গিয়ে উঠে বলে, সমস্যা কি? সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বিশ্রাম না নিয়ে আমায় খোঁজাচ্ছ কেন?
মেহেরাজ নির্লিপ্তভাবে মাথা থেকে টুপিটা খুলে পাশে রাখলো, তারপর লুঙ্গিটা গুছিয়ে বিছানায় আরেকটু ভালোভাবে উঠে বসে বলে, তোমার বুকে মাথা রাখলেই আমার বিশ্রাম হয়ে যাবে। এই বলে বিন্দুমাত্র দেরি না করে এশার মাথা বালিশে ফেলে দিল, তারপর নিজে গিয়ে ওর বুকের কাছে মুখ গুজে দিল। চোখ বুঝতেই যেন ক্লান্তির সমস্ত ভার মুছে যেতে লাগলো, যেন সারাটা দিন সে শুধু এই মুহূর্তটার জন্য অপেক্ষায় ছিল। দুহাত বাড়িয়ে এশার কোমরে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন আর কখনো ছেড়ে যাবে না। এশা মেহেরাজের কাঁধে হাত রেখে ধাক্কা দিয়ে বলে, আরো শক্ত করে জড়িয়ে দাও, এমন ভাবে দাও যাতে আমার সারা শরীরের হাড়গুলো ভেঙে আমি উপরে চলে যাই। মেহেরাজ ওর বুকে মুখ গুজে ফিসফিস করে বলে, না গো বউ, এটা কি করে হয়? তুমি উপরে চলে গেলে তোমার সাথে যে আমার না হওয়া চারটে বাচ্চাও চলে যাবে। মেহেরাজের কথা শুনে এশা দাঁত চেপে বলে, তোর এই অসভ্য জবান শুধু জুতোর বাড়ি পড়ুক, আর কিছুই না। মেহেরাজ আগের মতোই ফিসফিস করে হেসে বলে, সে তো তুমি আমায় দিনে 100 বারই জুতো দিয়ে মারো, মুখ দিয়ে তার বলতে। এশা নিজের হাতের আঙ্গুল মেহেরাজের চুলের ফাঁকে ডুবিয়ে দিয়ে বলে, যদি ঘুমোতে হয় তুই চুপচাপ ঘুমা, নয়তো উঠে যা। মেহেরাজ এশার নরম হাতের ছোঁয়া নিজের চুলে পেতেই সাথে সাথে চোখ বুজে নেয়, একটা কথাও বলে না, আর চুপচাপ ঘুমিয়ে যায়। এখন মাগরিবের সময় হতে চলল, কিন্তু মেহেরাজের ওঠার নাম গন্ধ নেই। এশা মেহেরাজকে বেশ কয়েকবার ধাক্কা দিয়ে বলে, মেহেরাজ ওঠো, এটা ঘুমের সময় নয়, এখন নামাজের সময়। মেহেরাজের ঘুম হালকা ভেঙে যায়। মেহেরাজ মুখ তুলে এশার দিকে তাকিয়ে বলে, আজান হয়ে গেছে? এশা উত্তর দেয়। হয়নি, একটু পরেই হয়ে যাবে। মেহেরাজ এশার উত্তর শুনে ছোট্ট করে ও বলে, যেই না আবারও শুতে যাবে তখনই চোখ পড়ে এশার মুখশ্রীর দিকে। মেহেরাজ আর চোখ ফিরাতে পারে না নিজের বইয়ের দিক থেকে, এশার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এশার কপালে ও গলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় আলতো হাতে। তারপর এশার মুখের সামনে নিজের মুখ নিয়ে এসে ওর চোখে চোখ রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এশা মেহেরাজের এমন শান্ত আচরণে একদম স্থির হয়ে যায়। এক দৃষ্টিতে সেও তাকিয়ে থাকে মেহেরাজের দিকে। মেহেরাজ আলতো হেসে বলে, আমার প্রিয় অর্ধাঙ্গিনী, আমার প্রিয় শ্যামবতী, তোমায় আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, ভীষণ। তুমি আমার শ্যামবতী। এশা মেহেরাজের কথা শুনে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে ওর দিকে। মেহেরাজ এশার গালে আলতোভাবে নিজের হাত ছুঁয়ে বলে, জানো, যবে থেকে তোমার জন্য কবুল বলেছি তবে থেকে তোমার প্রতি এক অন্তহীন ভালোবাসার সৃষ্টি হয়েছে। জানো শ্যামবতী, তোমায় প্রথম দেখে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, পাগল। এখন তো তুমি ছাড়া কিছু ভাবতেই পারি না। একটু থেমে যায় মেহেরাজ। এশা আগের মতোই ওর দিকে তাকিয়ে আছে। মেহেরাজ আবারও বলে, আমার সবটা জুড়ে আজ তোমার বিচরণ। তোমার ছাড়া আমি নিজের কাছে নিজেই অসহায়। তুমি প্রাণ নেশা হয়ে গেছো। এশা এগুলো শুনে কিছু মুহূর্ত চুপ থাকে, তারপর কথা ঘুরিয়ে বলে, তাড়াতাড়ি ওঠো, এভাবে বলে দরজা বন্ধ করে আমরা ঘরে বসে আছি, বাড়ির সবাই কি ভাববে? মেহেরাজ এশার গলায় মুখ গুজে দিতে দিতে বলে, কি আর ভাববে? হয়তো ভাববে তোমায় নিয়ে অন্য জগতে পাড়ি দিয়েছি। এশা রেগে গিয়ে বলে, ইবলিশ, আজ তো একটা ইবলিশ, তুই সবসময় শুধু ইবলিশগিরি নিয়ে থাকিস। মেহেরাজ শব্দ করে হেসে উঠে, শুধু আর কিছু বলে না। এশা এবার বিরক্ত হয়ে বলে, নিচে এত বড় ধামড়া শরীর নিয়ে এসে ঘুমিয়ে পড়িস, আর আমার এই ছোট্ট শরীরের উপর একটু কি বিবেক নেই যে আমার কষ্ট হয় কিনা? মেহেরাজ ফিসফিসিয়ে বলে, জান, এসব টুকটাক কষ্ট মেনে নিতে হয়। এশা নামাজ পড়ে বাচ্চাদের নিয়ে 3 তলায় নামাজের কক্ষে বসে আছে মেহিনুর। উদ্দেশ্য এখন তাদের কোরআন মসক দেওয়া আর সবক নেওয়া। মেহিনুর বাচ্চাদের উদ্দেশ্যে বলে, কারো কোনো আয়াত পড়তে বা বুঝতে সমস্যা হয় আমায় বলো। এলিজা হাত তুলে বলে, ছোট আম্মা, আমি কোরআনের সাক্তা ঠিক মতো আদায় করতে পারি না, বুঝতেও পারি না। মেহিনুর হেসে বলে, ও আচ্ছা, তাহলে মন দিয়ে শোনো। বাচ্চারা মনোযোগ দিয়ে তাকায়। মেহিনুর বুঝিয়ে বলতে শুরু করে, সাক্তা বলতে সেই ছোট্ট বিরতিকে বোঝানো হয় যেখানে কোরআন তিলাওয়াতের সময় শ্বাস না নিয়ে সামান্য থামতে হয়, কিন্তু পূর্ণ বিরতি বা ওয়াকফ হয় না। বুঝতে পারলে? বাচ্চারা একসাথে বলে, জি ছোট আম্মা। মেহিনুর এবার নিজের আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, কোরআনে মোট 4টি সাক্তা আছে আমাদের মাযহাব মতে। সেগুলো হলো সূরা কাহাফ এর 1 নং আয়াত, সূরা কিয়ামা এর 27 নং আয়াত, সূরা ইয়াসিন এর 52 নং আয়াত, সূরা আল মুত্তাফিফিন এর 14 নং আয়াত। আমি তোমাদের সূরা কাহাফের সাক্তা আদায় করা শেখাবো, যাতে বাকি 3টা আয়াতেও ঠিকভাবে করতে পারো। সূরা কাহাফের সাক্তা 2 ভাবে আদায় করা যায়, 1 তানবিন দিয়ে, 2 মদ দিয়ে। আমি দুটোই দেখিয়ে দেব। মেহিনুর কোরআন খুলে তেলাওয়াত শুরু করে।
এই পর্যন্ত পড়ে সামান্য শ্বাস বন্ধ রেখে থামে, অতঃপর কয়েক মুহূর্ত পর আবারও পড়ে। বাচ্চারাও একসাথে পড়ে। মেহনুর এবার উভয় নিয়মে সাক্তা আদায় করে বুঝিয়ে দেয়। একে একে বাচ্চারাও করে দেখায় এবং সবই ঠিকভাবে শিখে নেয়। মেহনুর বলে, হয়েছে, এবার মনে রেখো এই সূরার সাক্তা তানবিন ও মদ দুভাবেই আদায় করা যায়। আমি উভয়ভাবেই মসক দিলাম তোমাদের, তোমরা মনোযোগ দিয়ে শিখে নাও। এরপর ইনাম বলে, ছোট আম্মা সূরা নূরের ৩৫ নম্বর আয়াতটা একবার পড়াতেন। মেহনুর হাসি দিয়ে বলে, আচ্ছা ধরো আমি পড়ে যাচ্ছি। সবাই কোরআন খুলে আয়াতটি দেখে। মেহনুর ধীরে ধীরে তিলাওয়াত করে শোনায়। পাঠ শেষে বাচ্চারা বলে, ছোট আম্মা আপনি আমাদের একটা সুন্দর বয়ান শোনান। মাদ্রাসায় তো আপনার বয়ান আমরা শুনি, খুব বুঝি। মেহনুর মুচকি হেসে বলে, আচ্ছা আমি নফস নিয়ে বলি। নফস বলতে কি বোঝো? বাচ্চারা বলে, নিজের ভেতর থাকা ভালো খারাপ আত্মাকে বুঝি। মেহনুর বলে, একদম ঠিক। নফস হলো মানুষের আত্মা বা মন। এটা তার আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনুভূতি প্রভৃতির সাথে জড়িত। ইসলামে নফসের 3টা স্তর বলা হয়েছে। 1 নম্বরে হচ্ছে নফসে আমরা যা প্রবৃত্তি বা কামনা করার আত্মা, এটি হলো সেই নফস যা খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, যেমন ক্ষুধা, লালসা, রাগ ইত্যাদি। 2 নম্বরে নফসে লাওয়ামা যা আত্ম অভিযোগকারী আত্মা, এটি হলো সেই নফস যা ভুল বা পাপ করার পর নিজের উপর অনুশোচনা করে। 3 নম্বরে নফসে মুতমাইন্না যা শান্ত ও তৃপ্ত আত্মা, এটি হলো সেই নফস যা পরিপূর্ণ শান্তি ও তৃপ্তির অনুভূতি অনুভব করে। আল্লাহর সাথে সঠিক সম্পর্ক গঠন করলে এই স্তরে পৌঁছানো যায়। আমরা চাইলে আমাদের নফসকে নিজেদের আয়ত্তে আনতে পারি, কিন্তু আমরা অনেক সময় উল্টো নিজেরাই নফসের গোলাম হয়ে যাই। আমাদের রবকে পেতে হলে নফসের দাসত্ব ছেড়ে দিতে হবে। ইমরান তখন জিজ্ঞাসা করে, কিন্তু সেটা কিভাবে ছোট আম্মা? মেহনুর বলে, ধরো নামাজের সময় হয়েছে, তোমার মন বলছে নামাজ পড়ে নেই, আবার একই মন বলছে আজ থাক, পরে পড়বো। এবার তুমি যদি তোমার প্রবৃত্তিকে জয় করে বলো, না আমি এক্ষুনি নামাজ পড়ব, তখন বুঝবে তুমি নফসের দাস নও, বরং নফস তোমার অধীনে আছে। বাচ্চারা আগ্রহ ভরে মাথা নাড়ায়। মেহনুর শেষ কথা বলে, নফসকে নিজের আয়ত্তে আনতে হলে কুরআন, নামাজ, ভালো কাজের দিকে মনোযোগী হতে হবে, তাহলেই শান্তি পাবে। এহসান আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে। ঘরে এসে মেহনুরকে না পেয়ে তড়িঘড়ি নিচে নেমে যায়। জানতে পারে তার বেগম সাহেবা ব্যস্ত আছেন ছেলে মেয়েদের নিয়ে, তাই আর ডেকে ওঠেনি। ঘরে ফিরে একটু বিশ্রাম না নিয়ে গোসল করে মেহনুরের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। দোতলায় দরজার কাছে এসে দাঁড়ায়। ভেতর থেকে মেহনুরের কোমল দৃঢ় কণ্ঠ শোনা যায়, নফসের ব্যাখ্যা দিচ্ছে বাচ্চাদের। এহসান দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, চোখে মুগ্ধতা, মুখে এক প্রশান্তির হাসি। মেহনুরের কথা থামা অবধি তিনি সেখানেই দাঁড়িয়ে থাকেন, এক দৃষ্টিতে তাকিয়ে। মেহনুর বয়ান শেষ করলে হালকা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তাকায় এহসানের দিকে। সে বুঝতে পেরেছিল তার পুরুষ এখানেই আছেন দাঁড়িয়ে, যে তার অস্তিত্বে অনুভব করতে পারে। এহসান এগিয়ে এসে বাচ্চাদের পাশে বসে বলে, তা শুনি কারে মেহনুর, কি শিখেছেন আজ? অ্যারিশা মুচকি হেসে বলে, ছোট আব্বা আপনি জানেন আমাদের কাবরিয়ার ছোট আম্মা খুব ভালো বয়ান দেন, একদম বুঝিয়ে দেন আমাদের মতন করে। এহসান হাসে, মেয়ের গালে আলতো টোকা দিয়ে বলে, বুঝিস আম্মু, তোমার ছোট আম্মা কার বেগম সেটা মনে রেখো, তোমার ছোট আব্বার বেগম। এলিজা সঙ্গে সঙ্গে বলে ওঠে, হয়েছে ছোট আব্বা, এসব বলতে হবে না। আমাদের ছোট আম্মা আপনার বেগম হওয়ার আগে আমাদের কারিয়া হয়েছেন। এহসান এবার হেসে এলিজার মাথায় হাত বুলিয়ে দেয়। ওরে আমার মা রে, তোমার এত পাকনামি কোথা থেকে শিখেছো? মেহনুর পাশে বসে শুধু হাসছে, চোখে মায়া মাখানো দৃষ্টিতে সবার কথোপকথন শুনছে। হঠাৎ ইমরান বলে ওঠে, ছোট আব্বা আমার একটা বিচার আছে। এহসান হেসে বলে, বলো বাবা, তোমার কি বিচার? তুমি তো এক আদম, যা বিচার করতে করতে দিন কাতর হয়ে যায়। এখন তোমার কি বিচার শুনবো। আচ্ছা বলো, কি বিচার? ইমরান ইনামের দিকে তাকিয়ে অভিযোগ করে, ছোট আব্বা গত সপ্তাহে দাদাজান আমায় 20টি হাদিস মুখস্থ করতে বলেছিলেন, আমি 18টা পারলাম, 2টো পারিনি, তাই ইনাম আমায় সারাদিন খোঁজায়, মজা করে। মেহনুর নরম কণ্ঠে বলে, এটা ঠিক না বাবা, মজা করতে হবে এমন ভাবে যাতে কারো মনে কষ্ট না লাগে। ইনাম মনে রাখবে, ভাইয়ের সঙ্গে মজা করা মানে তাকে ছোট করা নয়। ইনাম মুখ নিচু করে বলে, আচ্ছা ছোট আম্মা, আমি আর করবো না, তবে ভাইজান যেন আমাকে নিয়ে বেশি মজা না করে। মেহনুর এবার ইমরানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি বড় ভাই হয়ে এমন করলে ছোট ভাই তো শিখবেই, তাই না?
সবাই মিলে হাসাহাসি করতে করতে গল্প জমে ওঠে। এমন হাজারো হাসি গল্প শেষে এহসান আর মেহনুর ঘরে ফিরে আসে। ঘরে এসে মেহনুর একটু লাজুকভাবে বলে, মাফ করবেন, আপনি আসার পর আপনার সামনে থাকতে পারিনি, বাচ্চাদের পড়াতে ব্যস্ত ছিলাম, আর ধারণাই ছিল না আপনি এত তাড়াতাড়ি ফিরবেন। এহসান কিছু না বলে কয়েক মুহূর্ত মেহনুরের দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ এগিয়ে এসে এক ঝটকায় মেহনুরের কোমর জড়িয়ে ধরে বলে, উফ, মাপ চাই, এবার অন্য কিছু চাই। মেহনুর লাজুক চোখে তাকায়। মেহনুর এহসানের দিকে তাকিয়ে বলে, কি? এহসান নিজের মুখ এগিয়ে নিয়ে মেহনুরের দিকে আলতো সুরে বলে, এবার তোমার ঠোঁট ডুবিয়ে দাও আমার গালে। মেহনুর বেশ লজ্জায় পড়ে গিয়ে বলে, আপনি সবসময় শুধু এইসবের ধান্দাই থাকেন। এহসান বলে, তোমার মতো সুন্দর বউ থাকলে এসব ধান্দায় মাথায় আটবে, আর কিছুই না। এবার চুপচাপ আমার পাওনাটা বুঝিয়ে দাও। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে নিজের পায়ের পাতার সামনের দিকে ভর দিয়ে হালকা উকি দিয়ে এহসানের ঠোঁট ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু এহসান ইচ্ছে করে বুক টানিয়ে দাঁড়ায়। এতে মেহনুর আর পারে না, তাই এবার বেশ রাগ হয় মেহনুরের। ঠিক হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, নাটক করার শখ হয়েছে তো নাটক করুন, আমি আর এসব পারবো না। এই বলে মেহনুর যেতে নেয়, কিন্তু এহসান কি ওকে যেতে দিবে? এহসান ওর কোমর জড়িয়ে ধরে হালকা উপরে তুলে নেয় শূন্যে। এতে মেহনুর আতঙ্কিত হয়ে এহসানের দুই কাঁধে হাত রেখে বলে, কি করছেন, ছাড়ুন, পড়ে যাবো তো। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, চিন্তা করো না, এই হাত তোমায় কোনোদিন পড়ে যাওয়ার জন্য আঁকড়ে ধরবে না। মেহনুর মুচকি হেসে বলে, ছাড়ুন তো। এহসান বলে, আমার পাওনা তো মিটিয়ে দাও বউ। এই বলেই নিজেই মাথা উঁচু করে মেহনুরের ঠোঁট ছুঁয়ে দেয়। ধীরে ধীরে মেহনুরকে নিচে নামায়। মেহনুর একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ তার জনাব তাকে ছাড়ছেন ততক্ষণ সে চোখ বুজে দাঁড়িয়ে থাকে। এহসান ধীর পায়ে মেহনুরের দিকে এগিয়ে এসে থেমে দাঁড়ালো। নরম আলোয় তার মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। একটু পর মেহনুরকে আলতো করে ছেড়ে দিয়ে বিছানার উপর রাখা ছোট্ট একটা থলি তুলে নেয়। মখমল কাপড়ে মোড়ানো নীল রঙের থলিটি হাতে নিয়ে মেহনুরের দিকে বাড়িয়ে বলে, নিন বেগম সাহেবা, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার। মেহনুর বিস্মিত চোখে থলিটি হাতে নেয়। নরম কাপড়ের গায়ে আঙ্গুল বুলাতে বুলাতে বলল, কি এতে? এহসান মৃদু হেসে বলল, খুলে দেখো। মেহনুর মুচকি হেসে বিছানায় গিয়ে বসলো। পরম কৌতূহলে থলির মুখ খুলতে তার চোখ বিস্ময়ে জ্বলে উঠে। ভিতরে 4টি অর্ধশুকনো জয়তুনের ডাল, কয়েকটি আজোয়া খেজুর, একটুখানি বোতলে জমজমের পানি, একটি স্নিগ্ধ সুবাস ছড়ানো মারিয়াম ফুল, আর একটি অপূর্ব সুন্দর তাসবি। মেহনুর গভীর মুগ্ধতায় উপহারগুলো হাতে নিয়ে একের পর এক খুঁটিয়ে দেখতে লাগলো। জয়তুনের ডাল ছুঁয়ে তার মন ভরে ওঠে মিসওয়াক করার জন্য। এমন কিছু সে বহুদিন ধরে চেয়েছিল। ছোট্ট বোতলটায় জমজমের পানি দেখে তার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। এগুলো কোথায় পেলেন? মুগ্ধ স্বরে জানতে চাইল সে। এহসান পাশে এসে বসতে বসতে বলল, আমার এক পরিচিত লোক আর তার স্ত্রী উমরা করতে গিয়েছিল, তাদের হাত দিয়ে তোমার জন্য এনেছি। মেহনুর গভীর আবেগে তাকায়, কিছুটা বিস্মিত কিছুটা আপ্লুত। তারপর এক কোমল হাসি খেলে গেল তার ঠোঁটে। খুব খুশি হয়েছি, খুব। এহসান চুপচাপ তাকিয়ে রইল মেহনুরের উজ্জ্বল মুখশ্রী পানে। এই মুখের হাসির জন্য সে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। এদিকে রাহেলা খাতুন মানে নুরির মা আজ লজ্জায় মরতে মরতে গিয়ে বেঁচেছেন। আসলে বাড়ি আসার পর মেহরুব গোসল করে নুরির ঘরে এসেছিল। এসে দেখতে পায় নুরি ঠাস বুনিয়ে 100টা কথা বলে বলে সব কাপড় চোপড় গুছিয়ে রাখছে। নুরি এটাই বলছিল, এক নবাবের সাথে গিয়েছিলাম মার্কেট করতে। নবাব আমায় নবাবজাদি বানিয়ে দিয়েছে, এখন কাপড় চোপড় দিয়ে। মেহরুব মুচকি হেসে এসে বলে, আমার চোখে কিন্তু তুই নবাব জাতি। নুরি আবারও আপন মনে কথা বলতে গিয়ে শরম পেয়ে যায়, তাও মেহরুবকে বলে, আপনার কিছু প্রয়োজন? মেহরুব চোখ মুখ কুঁচকে বলে, ওই যদি আমার মাথাটা টিপে দিতে। নুরি মুচকি হেসে বিছানায় বসে যায় আর বলে, আচ্ছা আপনি এখানে বসুন, আমি দিচ্ছি। মেহরুব বিছানার দিকে এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়ে। কিছু মুহূর্ত নুরির দিকে তাকিয়ে নুরির কোলে মাথা রেখে বলে, আবার একটু শান্তি পাবো। নুরি কিছুটা ঘাবড়ে যায় মেহরুবের হঠাৎ এমন আচরণে, কিন্তু তাও নিজের নরম হাত বুলিয়ে দিতে থাকে মেহরুবের চুলে। মেহরুবের একসময় চোখ লেগে আসে সারাদিনের ক্লান্তির জন্যে। নুরিও বিছানায় মাথা হেলিয়ে মেহরুবের মাথা নিজের কোলে রেখে ঘুমিয়ে চলে যায়। কিছু সময় এরপর রাহেলা খাতুন মেয়ের খোঁজ করতে ঘরে প্রবেশ করেন। এসেই এই দৃশ্য দেখে থমকে যান উনি, কিন্তু পরক্ষণে তাড়াতাড়ি বেরিয়ে যান ঘর থেকে, সাথে দরজাটা ভালো করে দিয়ে যান। আজ তিনি খুশি, তার মেয়ে তার মর্যাদা পেয়েছে, এতে তিনি খুব বেশি খুশি। মেহেরাজ বসে ল্যাপটপে কি নিয়ে ঘাটাঘাটি করছে আর এশা ঘর গুছাচ্ছে। বলছে, এদিকে লুঙ্গি, ওদিকে তোয়ালে, ওইদিকে গেঞ্জি, সেদিকে কাগজ, এমনভাবে সব অগোছালো করে রাখেন মনে হয় কোনো দেশের মন্ত্রী উনি। মেহেরাজ ল্যাপটপ থেকে মুখ তুলে এশার পানে তাকিয়ে বলে, কোনো দেশের মন্ত্রী কিনা জানি না, কিন্তু তোমার রাজ্যের রাজা আমি।
এসা কটমট করে ওর পানে তাকিয়ে বলে, আর এমন অগোছালো করে রেখো খালি, দেখবে তখন রাজা হওয়ার স্বাদ বের করব খালি উষ্টা দিয়ে। মেহেরাজ হেসে বলে, তোমার পায়ের উষ্টা খেতেও আমি রাজি গো আমার শ্যামবতী। এসা মেহেরাজকে বলে, যাও চুপচাপ গিয়ে খাবার খেয়ে আসো, আমি আসছি এগুলো গুছিয়ে। মেহেরাজ বলে, না আজ খাবার খাবো না। এসা ভ্রু কুচকে বলে, তো কি খাবে? মেহেরাজ ঠোঁট কামড়ে হেসে বলে, তোমায়। এমন কথা শুনে এসা দাঁত চেপে বলে, তোকে আমি এমনি ইবলিস বলি? তোর অভ্যাসে আমি তোকে ইবলিস ডাকি। মেহেরাজ ল্যাপটপ রেখে উঠতে উঠতে বলে, জান এমন বলো না। এসা ধমক দিয়ে বলে, চুপ, একদমই সব বাল বলে আমায় ডাকবি না। তোর জান তোর ভিতরে, আমি তোর জান হই কিভাবে? মেহেরাজ হেসে গিয়ে এশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার ভেতরে তো তুমি আছো, তাই তুমি আমার জান। এই বলেই এশার ঘাড়ে নাক মুখ ডুবিয়ে দেয়। এশা কিছু সময় চুপ থেকে বলে, মেহেরাজ এখন এসব করার সময় নয়, সবাই খাওয়ার জন্য নিচে চলে এসেছে, চলো যেতে হবে। মেহেরাজ এশাকে ছেড়ে দিয়ে যেতে যেতে বলে, মনে রেখো এখন এসবের সময় নয় বলেছো, তার মানে খাওয়া দাওয়া শেষ এসবের সময়, আর তখন তোমায় ধরলে আর ছাড়বো না, তাই গালাগালি করলে তোমার খবর আছে। এশা কিছু বলে না, চুপচাপ নীরবে আলতো হেসে উঠে শুধু মেহনুরের বুকে মুখ গুজে শুয়ে আছে এহসান। মেহনুর ওকে সরাতে সরাতে বলে, আজ যদি আমার জ্বর ওঠে তো দেখবেন সেদিন 3 দিন অবধি জ্বরে মরেছি। এহসান মেহনুরের থেকে না সরে ফিসফিসিয়ে বলে, বেগম তোমার ছোট শরীরখানে এত দুর্বল তো আমি কি করব বলো তো? মেহনুর বলে, এখন সব দোষ আমার, আপনি যে বেশি বেশি করেন। এহসান শব্দ করে হেসে উঠে বলে, আমি যদি বেশি বেশি করতাম তো তোমায় খুঁজে পাওয়া যেত না বেগম। শুক্রিয়া আদায় করো যে আমি নিজেকে যথেষ্ট সামলাতে পারি। এই বলে এহসান মেহনুরের গলা বুকে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহনুর খিলখিলিয়ে হেসে উঠে, তার হাসির শব্দ গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। এশা ঘুমিয়ে আছে তার অপ্রিয় অথচ সবচেয়ে আপন পুরুষের গলায় মুখ গুজে, তার মেহেরাজের আগলে বিড়ালের মতো ঘাপটি মেরে শুয়ে আছে এশা মেহেরাজের বুকে মাথা রেখে। মেহেরাজ ওর চুলে আলতো হাতে বিলি কাটছে, নীরবে অনুভব করছে নিজের শ্যামবতীর উষ্ণতা। এশাকে জোর করে নিজের বুকে রেখেছিল মেহেরাজ, বলেছিল, যদি আমার বুকে না ঘুমাও তবে তোমার বুকে আমি ঘুমাবো। এটা শুনে এশা কিছুক্ষণ মেহেরাজকে গালাগালি করেছিল, রাগে ওর থুতনি চেপেও ধরেছিল, কিন্তু শেষমেশ মেহেরাজের এক কথা, তুমি যতক্ষণ না আমার বুকে মাথা রাখবে ততক্ষণ আমি তোমায় যন্ত্রণা দেব। অনেক রাগারাগির পর অবশেষে এশা মেহেরাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু মেহেরাজের চোখে ঘুম নেই। এশার বুকে মাথা না রাখলে ঘুম হয় না, একদমই হয় না, যেন এক ভয়ঙ্কর রোগ হয়েছে তার। ধীরে ধীরে এশাকে পাশে শুইয়ে দিয়ে মেহেরাজ এবার আলগোছে মাথা রাখলো ওর বুকে। এশা আলতো নড়ে উঠতেই মেহেরাজের বুক ধক করে উঠে। এবার না এশা সত্যিই ওকে উষ্টা মেরে নিচে ফেলে দেয়, কিন্তু না, কিছুক্ষণের পরেই এশা ঘুমের মধ্যে ওর মাথায় হাত রাখে। এই যে টান, এই যে অনুভব, সেই তাড়নাতেই হয়তো ঘুমন্ত এশা নিজের অজান্তে মেহেরাজের প্রশান্তির কারণ হয়ে উঠেছে। মেহেরাজের এতক্ষণ অশান্ত লাগছিল, কিন্তু এখন শান্তি লাগছে, ভীষণ শান্তি। চোখ বুজে নেয় সে। নুরির চোখ খুলতেই চমকে উঠে, তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে মেহরুব। একই, তার মেহরুব ভাই এখানে এত রাতে তার ঘরে? চারিপাশে তাকিয়ে ধীরে ধীরে সব মনে পড়ে নুরির। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। সবাই এতক্ষণে হয়তো জেনেই গেছে যে মেহরুব খেতে যায়নি। লজ্জায় নিজের ঠোঁট কামড়ে হেসে ওঠে নুরি। এখন হাসছে, আবার মনে পড়তেই মন খারাপ হচ্ছে সকালে সবাইকে কিভাবে মুখ দেখাবে। নিচু চোখে মেহরুবের দিকে তাকায় সে। ঘুমন্ত পুরুষটির কে যেন এক স্নিগ্ধ ফুলের মতো লাগছে। চোখ আটকে যায় আপন পুরুষের পানে। আলতো হাতে মেহরুবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাক দেয়, মেহরুব ভাই উঠুন, ঘরে যান। কয়েকবার ডাকতে মেহরুব চোখ খুলে তাকায় নুরির দিকে। বিস্মিত নয়, বরং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, কয়েক মুহূর্ত কেটে যায়, কিন্তু সে নুরির পানে তাকিয়ে থাকে। নুরি বলে, মেহরুব ভাই অনেক রাত হয়েছে, নিজের ঘরে যান। মেহরুব ধীরে বলে, কেন? আমি তোর ঘরে থাকলে সমস্যা বুঝি? নুরি কিছুক্ষণ চুপ থেকে বলে, সমস্যা নেই, কিন্তু সবাই কি ভাববে? মেহরুব চোখ বুজে বলে, তোকে নিয়ে যদি সারা দিনও এখানে পড়ে থাকি তাও কেউ কিছু বলবে না। নুরির চোখ কপালে। এসব কি বলছেন? মেহরুব চোখ বন্ধ করেই বলে, বাস্তব কথা বললাম নুরিফুল। নুরি হেসে ওঠে। মেহরুব তাকে নুরি ফুল বলেছে। সে জিজ্ঞাসা করে, খাবার খাবেন না? খিদে পেয়েছে। আচ্ছা তাহলে চলুন নিচে যাই, আমারও অনেক ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ শুয়ে থেকে মেহরুব ধীরে উঠে বসে। নুরি পা শটান করে বসে। এতক্ষণ বসে থাকায় পা অবশ হয়ে গেছে। মেহরুব বলে, কিরে কষ্ট হচ্ছে? নুরি হেসে বলে, না তো, এমনি বসেছি, চলুন খাবার খেতে হবে না? বলে উঠে দাঁড়াতে গিয়ে আবারও বসে পড়ে। মেহরুব কাঁধে হাত রেখে বলে, তুই ঠিক আছিস তো? বস, আমি খাবার নিয়ে আসছি।
নুরি অবাক হয়ে তাকায়। তার মেহরুব ভাই রান্নাঘরে যাবে, তার জন্য খাবার আনবে। নুরি হেসে মেহরুবের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, আপনি তো জানেন রান্নাঘরে খাবার প্লেট কোথায় রাখা আছে। মেহরুব বুঝতে পারে নুরি মজা করছে। সে নুরির পানে তাকিয়ে বলে, তুই মজা করিস না, আমি ঠিকই নিয়ে আসবো। নুরি হাসতে হাসতে বলে, আচ্ছা প্রয়োজন নেই, আমার সাথে চলুন, একা যেতে ভয় লাগছে। মেহরুব উঠে লুঙ্গি ঠিক করতে করতে বলে, চল। দুজন একসাথে রান্নাঘরে যায়। অনেক বছর পর মেহরুব রান্নাঘরে ঢুকলো। তার তো রান্নাঘরে আসার প্রয়োজনই পড়ে না। একটা চেয়ার টেনে বসে নুরিকে দেখছে। ওকে দেখতে তার খুব ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। নুরি খাবার গরম করে প্লেটে তুলে এনে বলে, আমি খাইয়ে দেই। মেহরুব হাসে। দে। নুরি খুশি হয়ে ধীর হাতে খাবার মেখে বিসমিল্লাহ বলে তুলে দেয় মেহরুবের মুখে। মেহরুবও বলে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। প্রিয় নারীর হাতের খাবার বলে কথা, ভালো না লেগে যায় কোথায়। ফজরের আজান ভেসে আসছে দূর থেকে। গভীর রাতের প্রশান্তি ভেঙে এখন যেন নতুন দিনের বার্তা দিচ্ছে চারিপাশ। এশার ঘুম ভেঙে যায় হঠাৎ করে। চোখ খুলতেই নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করে। মৃদু আলোয় দেখতে পায় মেহরাজ। ওর কপালটা রাখা এশার বুকের উপর। নিঃশ্বাসের গরম বাতাস ছুঁয়ে যাচ্ছে এশার গালে। এই দৃশ্য নতুন কিছু নয়, বরং এখন এটা অভ্যাস হয়ে গেছে, তাই বিরক্তি লাগে না। তবু একরকম চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। চোখ রাখে মেহরাজের চুলে। আস্তে আস্তে নরম চুলের উপর আঙ্গুল চালিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, আমিও চাইতাম আমার হালাল পুরুষ আমার সাথে এমনই থাকুক, আমাকে ভালোবাসুক, আমার সাথে খুনসুটি করুক, আমায় আপন করে নিক। জানো, আমার চাওয়াটা পূরণ হয়েছে ঠিকই, তবে কথা শেষ না করে থেমে যায়। এক দীর্ঘশ্বাস বুক চিরে উঠে আসে। তবে আমাদের সম্পর্কের শুরু হলো এক বিশ্রী অধ্যায় দিয়ে। এমন অধ্যায় যেখানে শুধু কলঙ্কের ছোঁয়া। গলার স্বর ভারী হয়ে আসে। তুমি হয়তো আমার চেয়ে উত্তম কাউকে পেতে পারতে, আমি হয়তো তোমার যোগ্যই নই। তোমার মতো সুদর্শন পুরুষের পাশে বেগম হিসেবে হয়তো আমায় মানাবে না। কথাগুলো বলার পরে নিজেকে সংবরণ করে নেয়। কিন্তু তুমি বোকামি করেছিলে, বুঝেছ? আমার ছোট্ট সিংহটার সাথে টক্কর দিতে গিয়েছিলে। এক মুহূর্ত চুপ থেকে নিঃশ্বাস ফেলে। হয়তো তোমার ধারণাও নেই আমার ভাই ঠিক কতটা হিংস্র হতে পারে। সেদিন যদি তোমায় বাঁচানোর জন্য মিথ্যা না বলতাম, তাহলে তুমি হয়তো আজ আমার বুকে না, বরং মাটির বুকে শুয়ে থাকতে। এশার চোখে পানি চিকচিক করে ওঠে। তোমায় জীবিত পেতে গিয়ে আজ আমি কলঙ্কিত। কণ্ঠটা যেন কেঁপে ওঠে। আমি সত্যিই মানতে পারছি না এর মধ্যে তোমার এই বাচ্চাদের মতো আচরণ। যেখানে তুমি সামলাবে আমায়, সেখানে আমার তোমাকে সামলাতে হয়। এ কেমন পরিস্থিতি? কাকে বলবো আমার কষ্টের কথা? কাকে বলবো? আমার রব ছাড়া তো কেউ বোঝে না আমার অন্তরের অবস্থা। ঠিক তখনই ফজরের আজান শুরু হয়। তাদের মসজিদে আজানের শব্দ কানে আসতে এশার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। আছেন, আমার একজন আছেন, আমার সবচেয়ে আপন, আমার রব, আমার আল্লাহ। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর কেউ লাগবে না আমার। সবাই নিজের কষ্টের কথা আপনজনকে বলে, আমি না হয় আপনজনের চেয়েও আপনজন আমার রবকে বলবো, সিজদায় গিয়ে বলবো, প্রাণ ভরে সব খুলে বলবো, আর এর বিনিময়ে প্রশান্তি পাবো। এশা হঠাৎ মেহেরাজকে ধাক্কা দিয়ে বলে, ওঠো, নামাজের সময় হয়ে গেছে। কয়েকবার ডাকতে মেহেরাজের ঘুমের ঘোরে চোখ মেলে। কিছু মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে এশার দিকে। তারপর আধো ঘুমের কণ্ঠে ফিসফিসিয়ে বলে, এই স্নিগ্ধ রূপ নিও না আমার সামনে, নিজেকে সামলানো অসম্ভব হয়ে পড়বে আমার পক্ষে। এশা মুখ কুচকে ওর বাহুতে ধাক্কা দিয়ে বলে, ঘুমের ঘরে যা মনে আসে তা বকছো, একেবারে নেশাখোরদের মতো। মেহেরাজ হেসে ফেলে, আমি নেশাখোর, তোমার নেশায় নেশাগ্রস্ত, তোমার চোখের নেশায়। এশা বিরক্ত ওকে সরিয়ে দিতে গিয়ে বলে, এই পাগল তো দেখি ঘুমের মধ্যেও পাগলামি করে। মেহেরাজ একটু ভ্রুক্ষেপ না করে এশার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, একবার ঠোঁট ডুবিয়েই দেই। এশা বিস্মিত হয়ে তাকায় ওর দিকে। কোথায়? মেহেরাজ হাসে। তুমি যেখানে বলবে সেখানেই। কথাটা শেষ হতে এশার হাত ঝাপটে উঠে টাস একটা থাপ্পড় বসিয়ে দেয় ওর গালে। মেহেরাজ গালে হাত দিয়ে অবুঝ চোখে তাকিয়ে থাকে এশার দিকে। এশা দাঁত চেপে ওর গেঞ্জির কলার চেপে ধরে বলে, ঘুমের মধ্যেও ফালতু কথা বকিস? এটা নামাজের সময়, এ সময় নামাজের জন্য, তোর এসব নাটকের জন্য নয়। মেহেরাজ থাপ্পড় খেয়েও হেসে ফেলে। মনে মনে বলে, যা বাবা মেহরাজ, তোর ভাগ্য ভালো,
শুধু বউয়ের হাতে থাপ্পড় খেয়েছিস, অন্তত পায়ের উষ্টা তো খাসনি। এবার আর কিছু না বলে মেহরাজ এশাকে টেনে নেয় নিজের কাছে। হঠাৎ করে ওর ঠোঁট ডুবিয়ে দেয় এশার ঠোঁটে, আঁকড়ে ধরে ওকে নিজের মতো করে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু মেহরাজ ছাড়ে না। এশার গলা, মুখমণ্ডল, কপাল একের পর এক ছুঁয়ে যেতে থাকে নিজের ঠোঁট দিয়ে। এশা চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে, সব সহ্য করে, কিন্তু ওর মনে চলছে অন্য পরিকল্পনা। মেহরাজ ওকে ছাড়লে আজ ওকে লাথি মেরে বিছানার নিচে ফেলে দেবে। এশা অপেক্ষায় থাকে, নিজের স্বাদ মিটিয়ে নিতে দিক ও। তারপর এবার ওর পালা। অধ্যায় আবেশ ও আরাধনা। ফজরের নামাজের পর মেহিনুর ব্যালকনি সোফায় বসে কোলে বালিশ রেখে চোখের সামনে মেলে ধরে সেই পবিত্র কোরআন শরীফ, যা এনিসা বেগমের দেওয়া, যার পাতায় পাতায় লেগে আছে প্রজন্মের ঐতিহ্য, রহমত আর ভালোবাসা। নরম সকালে হাওয়া তার চুল উড়িয়ে দেয়, আর কোরআনের আয়াত তার ঠোঁট ছুঁয়ে মাখনের মতো গলে যায় বাতাসে। আর এহসান, সে বসে আছে ঠিক মেহিনুরের বিপরীতে, কিন্তু তার দৃষ্টি যেন অন্য কোথাও। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বেগমের দিকে। একদিকে চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে, অন্যদিকে অন্তরের প্রশান্তি খুঁজে নিচ্ছে সেই মোহনীয় তেলাওয়াতে। সূরা ওয়াকিয়ার প্রথম আয়াত উচ্চারিত হতে মেহিনুরের গলা কেঁপে ওঠে। কেন যেন এই সূরা পড়লে বুকের ভেতর কেমন জানি করে, মনে হয় যেন কিয়ামত তার চোখের সামনে নেমে আসছে, সমস্ত দৃশ্য যেন বাস্তবে রূপ নিচ্ছে। তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে, 52 আল ওয়াকিয়া। তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি, 54 আল ওয়াকিয়া। মেহিনুরের ঠোঁট কাঁপতে থাকে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। এহসান তখনও তাকিয়ে আছে, কিন্তু এবার তার চোখেও ভয় ফুটে ওঠে। মেহিনুরে আয়াত পড়ে আর গলা দিয়ে আনতে পারে না একটাও শব্দ। ভিতরে ফেটে কান্না আসছে। এর মধ্যে এহসান মেহিনুরের সামনে বসে কাঁদতেও পাচ্ছে না। মেহিনুর নিজেকে সামলাতে পারে না, হাউমাউ করে ডুকরে কেঁদে ওঠে। কোরআনখানা মুখে গুজে বলে, আমি গুনাহগার, আমার কি হবে, আমাদের কি হবে, আমাদেরও কি খাদ্য হবে জাক্কুম ফল? আমার রব যদি দয়া না করেন তো আমি তো শেষ, আমি শেষ, আমার আর জান্নাত দেখা হবে না, আমি তো শেষ, আমাদের কি হবে, আমার কি হবে? আমরাও কি জাহান্নামের জাক্কুম গাছের খাদ্য হব? আমরাও কি তদুপরি পান করব প্রচন্ড উত্তপ্ত পানি খেতে হবে আমাদের? এই বলে মেহিনুর মুখ গুজে দেয়, কোরআনের ভাঁজে হাউমাউ করে কেঁদে ওঠে। এহসান শিওরে উঠে, তার হাত পা ঠান্ডা হয়ে আসে। এই আয়াতগুলোর অর্থ যখন মনে গেঁথে যায় তখন সত্যি বুক কেঁপে ওঠে। মেহিনুরের প্রতিটা শব্দ যেন তার নিজের আত্মাকেও কাঁপিয়ে তোলে। মেহিনুর নিজেকে সামলে আবারও পড়তে শুরু করে। চোখের জল শুকিয়ে আসে, তবুও হৃদয়ের গাঢ় ব্যথাটা থেকে যায়। পড়া শেষ করে সে কোরআন শরীফ রেখে আসে যথাস্থানে। তারপর ফিরে এসে দাঁড়ায় এহসানের সামনে। আপনার জন্য চা নিয়ে আসবো নাকি নিচে গিয়ে খাবেন? এহসান এবারও চুপচাপ তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তে তার চারিপাশে সব শব্দ নিস্তব্ধ হয়ে গেছে। তারপর আস্তে করে বলে, এদিকে আসো। মেহিনুর ধীর পায়ে এগিয়ে এসে তার সামনে বসে। আরো কাছে এসো। কেন? তুমি আমার কাছে থাকলে আমি শান্তি অনুভব করি। একগাল মিষ্টি হাসি দিয়ে মেহিনুর একটু এগিয়ে আসে, আর তখনই এহসান তার গাল দুটো আলতো হাতে ছুঁয়ে নেয়। তারপর গভীর ভালোবাসায় কপালে, গালে, চোখের পাতায় একে একে নিজের ঠোঁট ছোঁয়ায়, যেন প্রতিটি ছোঁয়ায় মেহিনুরকে আশ্বস্ত করছে, আমি আছি, আমি থাকবো। মেহিনুর চোখ বন্ধ করে ফেলে। এখন আর তার এই ছোঁয়া খারাপ লাগে না, এখন আর এতে কোনো ঘৃণা জন্মায় না, বরং সে এতে আশ্রয় খুঁজে পায়, নিরাপত্তা খুঁজে পায়, ভয়ঙ্কর এক ভালোবাসা খুঁজে পায়। এহসান তাকে ছেড়ে দিলে মেহিনুর আস্তে করে বলে, একটা প্রশ্ন করতে পারি? করো। মেহিনুর এহসানের হাত নিজের হাতে মুঠোবন্দি করে ফেলে। এর উত্তর কিন্তু আমার চাই। এহসান হেসে বলে, কদিন পর তুমি আমার বাচ্চার মা হবে, আর এখন তোমার বাচ্চাদের মতো এইভাবে জেদ করলে চলবে বলো? মেহিনুর ভ্রু কুঁচকে বিরক্ত হয়। বাড়ি ভর্তি বাচ্চা, তাও শুধু বাচ্চা কেন করেন আপনি? এহসান চোখ টিপে হেসে বলে, বাড়ি ভর্তি বাচ্চা কাছে হলে কি হবে, ঘর তো ভর্তি নেই, আমার ঘর ভর্তি বাচ্চা কাছে চাই। মেহিনুর এবার চটে যায়। আমি অত বাচ্চা কাচ্চা নিতে পারবো না, জান, আরো 3টে বিয়ে করে নিন গিয়ে, তারপর ঘর ভর্তি বাচ্চার পিতা হওয়ার শখ পূর্ণ হবে আপনার। এহসান তৎক্ষণাৎ তার ঠোঁটে নিজের শাহাদাত আঙ্গুল চেপে ধরে বলে, চুপ, এমন কথা আর কখনো বলবো না। যে সন্তানের জননী তুমি নও, সেই সন্তানের পিতা আমি কখনোই হতে চাই না। মেহিনুর এবার মিটিমিটি হাসে। আপনার এত ভালোবাসা আমার জন্য? এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, শুধু আমার ভালোবাসা নয় বেগম, এই পুরো আমিটাই শুধু তোমার জন্য। মেহিনুর কিছুক্ষণ চুপ থেকে এক দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে বলে, একটা সত্যি কথা বলি? বলো। জানেন, আমি না মাতোয়ারা হয়ে যায় আপনার শরীরের গন্ধে। যখন আপনাকে একদমই সহ্য করতে পারতাম না, তখন এই গন্ধটা আমার খুব ভালো লাগতো। আপনার শরীরের ঘ্রাণ, এটা শুধু আমার একান্ত প্রিয়। এহসান মুচকি হেসে বলে, তাহলে অনুভব করে নাও। এই বলে নিজের বাহু বাড়িয়ে দেয় মেহিনুরের দিকে। অনুমতি পেয়ে মেহিনুর ঝাঁপিয়ে পড়ে তার বুকে, শক্ত করে আঁকড়ে ধরে এহসানকে।
নাক ডুবিয়ে নেয় তার বুকের কাছে, প্রাণ ভরে এসরুকে আপন পুরুষের শরীরে সে গভীর পরিচিত ঘ্রাণ। এহসানও আঁকড়ে ধরে তাকে এমনভাবে যেন আর কখনোই ছাড়তে চাইবে না। এটাই তো ভালোবাসা, এক ভয়ঙ্কর ভালোবাসা। এশা ফোনে কথা বলছে নিজের আম্মার সঙ্গে, আর ওদিকে মেহেরাজ, সে তো ইচ্ছে মতো এশাকে অশান্তি দিচ্ছে। এই ওর ঘাড়ে মুখ গুজে দিচ্ছে, তো এই ওর কানের লতিতে দাঁত বসিয়ে দিচ্ছে। এশা কিছু বলতেও পারছে না, নিজেকে ছাড়িয়েও নিতে পারছে না। ওদিকে ফোনের ওপাশে আম্মা, ভাবি, আব্বা সবাই কথা বলছে, আর এদিকে মেহেরাজ আপন মনে ওর ইচ্ছে মতো জ্বালিয়ে যাচ্ছে। এশা অনেকক্ষণ ধরে কথা বলে, আর সে পুরোটা সময় মেহেরাজ আপন খেয়ালে ওকে বিরক্ত করে যায়। অবশেষে ফোন শেষ হতে এশা প্রচণ্ড রেগে যায়। ওর মনে হচ্ছিল হাতের ফোনটা ছুঁড়ে মেরে ভেঙে দেয়, কিন্তু পরক্ষণে দাঁতে দাঁত চেপে রাগটা সহ্য করে নেয়। কারণ এর আগেও একবার রাগের বশে একটা ফোন ভেঙে দিয়েছে। এশার থমথমে মুখ দেখে মেহেরাজ ওকে পেছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, জান, থেমে গেলে যে আছাড় মেরে ভেঙে দেবে না? এশা ভ্রু কুচকে ওর দিকে তাকায়, তারপর কনুই দিয়ে মেহেরাজের বুকে আলতো ধাক্কা দিয়ে বলে, ভালো চাইলে ছেড়ে দে মেরাজ, না হলে আজ কিছু একটা হয়ে যাবে তোর সাথে আমার। মেহেরাজ হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমিও চাই তোমার সঙ্গে আমার এমন কিছু হোক যাতে তুমি আমার বাচ্চার মা হয়ে যাও। এশা দাঁত চেপে গলায় শক্তি এনে বলে, ছাড়, আমার কষ্ট হচ্ছে, বলছি ছাড়। মেহেরাজ এবার নিজের বাঁধন একটু হালকা করে নিয়ে মুচকি হেসে বলে, সামান্য জড়িয়ে ধরাতেই যদি তোমার এই অবস্থা হয়, তাহলে ভাবছি আজ রাতে তোমার কি হবে। আগে ভাগে হাসপাতালে একটা সিট খালি করে রাখবো নাকি বউ? মেহেরাজের কথা শুনে এশা প্রচণ্ড রেগে যায়। নিজের শরীরে সব শক্তি এক করে ঘুরে দাঁড়িয়ে মেহেরাজের কলা চেপে ধরে ফুঁসে ওঠে, তোর এসব অসভ্য কথার জন্য তুই একদিন আমার হাতে খুন হবি, খুন। মেহেরাজ আগের মতোই হাসতে হাসতে বলে, জান, খুন তো করেই ফেলেছো। তোমার এই আগুন ছাড়া কথাগুলো দিয়েই তো আমি এক দফা খুন হয়ে গেছি। আর নতুন করে কি করবে শুনি? এশা বিরক্ত হয়ে ওকে ছেড়ে দেয়। আর ভালো লাগছে না এসব, বিরক্তি চেপে ওর পাশ কাটিয়ে চলে যেতে চায়। মেহেরাজ এবার আর বেশি কিছু বলে না, শুধুই হেসে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মেহেরাজ দরজা খুলে ঘর থেকে বের হতেই করিডোরের মোড়ে মেহরুবের সঙ্গে দেখা হয়ে যায়। মেহরুব মেহেরাজকে দেখে উজ্জ্বল হাসি ছড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা? মেহেরাজ এগিয়ে এসে মেহরুবের কাঁধে হাত রাখতে রাখতে বলে, ওয়ালাইকুম সালাম। এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? মেহরুব হাসি মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, ভালো আছি। মেহেরাজ ওর কাঁধে হালকা চাপড় দিতে দিতে বলে, ভাই মেহরুব, তুই তো দেখি আজ তো একটা পিঁপড়া হয়ে গেছিস। মেহরুব অবাক হয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, এ হঠাৎ এমন উপমা দিলেন কেন? মেহেরাজ হাসতে হাসতে বলে, মানে পিঁপড়ারা যেমন সারাক্ষণ মিষ্টির আশেপাশে ঘুরঘুর করে, তুইও দেখি ইদানিং আমার বোনের আশেপাশে সারাক্ষণ ঘুরঘুর করিস। মেহেরাজের কথা শুনে মেহরুব একগাল হেসে বলে, তা অবশ্য ঠিক, তবে ভাইজান যদি আমি পিঁপড়া হই তাহলে আপনি কিন্তু মাছি। মাছি যেমন খাবারের আশেপাশে সারাক্ষণ বনবন করে, তুমিও কিন্তু সারাক্ষণ আমার পুকুর আশেপাশেই বনবন করো। মেহেরাজ ভ্রু উঁচিয়ে মুখে হাসি ঝুলিয়ে বলে, ওরে বোকা, আমি তো তোর ভাবিকে ভালোবাসি বলেই ভনভন করি, কিন্তু তুই তো আমার বোনকে ভালোবাসিস না। মেহরুব এবার মুচকি হেসে বলে, সেটা আমি কখন না বললাম। মেহেরাজ এবার উচ্ছ্বাস নিয়ে বলে, তাহলে তুই কি নুরিকে ভালোবাসিস? মেহরুব নির্দ্বিধায় বলে, হ্যাঁ ভালোবাসি, ভালোবাসবো না কেন, ও আমার আপন বেগম। মেহেরাজ এবার হেসে এক ঝটকায় মেহরুবের কাঁধ জড়িয়ে ধরে বলে, তাইলে আয় শালা, আজই তোর সঙ্গে আমার বোনের আবার বিয়ে দিমু। এই বলে মেহেরাজ মেহরুবকে টেনে নিচের দিকে নিয়ে যেতে থাকে। মেহরুব বারবার ছটফট করতে করতে বলে, ভাইজান ছাড়ুন, ছাড়ুন তো। কিন্তু মেহেরাজ কারো কথা শোনার পাত্র নয়। সেই ছোটবেলা থেকেই এমনটা চলে আসছে। মেহরুব যখনই কোনো দোষ করে বা ঝগড়ায় জড়িয়ে পড়তো, তখন মেহেরাজ ঠিক এইভাবে ওর ঘাড় চেপে ধরে বাড়িতে নিয়ে যেত। মেহরুব হাসতে থাকে, তার ভাইজান এমনই, সবসময় সবাইকে হাসিয়ে মাতিয়ে রাখে। তার ভাইজান আর তার ভালোবাসা অমরত্ব পাক, এই ভালোবাসা যেন আজীবন বেঁচে থাকে। নাস্তা শেষে মেহনুর ঘর গুছিয়ে এহসানের সামনে সোফায় বসে আছে। বসে থাকার কোনো কারণ নেই, এমনি বসে আছে। এহসান বলেছে বসে থাকতে, তাই বসে আছে। এহসান মেহনুরের কানের কাছে গিয়ে দুষ্টুমি করে বলে, জান চলো না, একবার অন্য জগৎ থেকে ঘুরে আসি। মেহনুরের এহসানের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায়। সে এহসানকে ছেড়ে দিয়ে বলে, আমি আর 1 বছরের মধ্যেও আপনার কাছে যাব না। এহসান অবাক হয়ে বলে, কেন গো জান, আমি আবার কি দোষ করলাম? মেহনুর চোখ ছোট ছোট করে বলে, কি করেছেন আপনি? সারা শরীর নাড়াতে পারছি না আপনার জন্য। আপনি তো নিজের মধ্যেই থাকেন না, পাগল হয়ে যান। কাল সারা রাত চোখ লাগাতে দেননি আমায় এক পলকের জন্যও। এহসান ঠোঁট কেটে হেসে বলে, কি করবো জান বলো তো, তোমার স্বামীকে আল্লাহ বেশি দান করে দিয়েছেন। মেহনুর কড়া গলায় বলে,
3 দিনে বিছানা থেকে উঠেছি, জ্বরে মরতে মরতে। আজ আবার মনে হয় উঠে যাবে। যা অবস্থা করেছেন রাতে, এখন আবার বলছেন এইসব হবে না। এহসান উঠে গিয়ে মেহিনুরকে কোলে তুলে নিয়ে বলে, হবে হবে, সব হবে। এখন থেকে একটু বেশি করে কষ্ট সহ্য করে নিতে শেখো, কারণ এখনো আমি পুরোপুরি অঙ্গীকার তোমার উপর চাপাইনি, কিন্তু এখন থেকে আর এসব হবে না। এই বলে এহসান মেহিনুরকে বিছানায় শুইয়ে দেয়। মেহিনুর উঠে বসে বলে, দেখুন বাড়ির সবাই কি ভাববে, ছাড়ুন। রাতে পাবেন আপনার পাওনা, এখন নিচে যেতে হবে। এহসান মেহিনুরের থেকে তার ওড়না সরিয়ে তার ঠোঁটে নিজের শাহাদাত আঙ্গুল রেখে বলে, রাতেরটা তো রাতেই নেব, দিনেরটা আগে নিয়ে নেই। বিশ্বাস করে বেশি সময় তোমায় আগলে রাখবো না, মাত্র 1 ঘন্টা। মেহিনুর নিজের হাত সরিয়ে বলে, কাল রাতেও এটাই বলেছিলেন, পর সারা রাতেও আপনার 1 ঘন্টা শেষ হয়নি। এহসান মেহিনুরের দিকে ঝুঁকতে ঝুঁকতে বলে, দোয়া পড়ো। মেহিনুর আর কি করবে, যখন এই পুরুষ ধরেছে তো ছাড়বেই না, কিন্তু ভয় করছে। এখন আবার জ্বর না চলে আসে, এখনো জ্বরের ঘরে আছে। এর মধ্যে আবার যদি ওঠে, তাও এহসানের গলা জড়িয়ে ধরে উচ্চারণ করে, বিসমিল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন, এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। এহসান মেহিনুরের গলায় মুখে গুজে দিতে দিতে বলে, জান, নিয়ন্ত্রণ হারিয়ে যদি বেশি জোরে করে ফেলি তো দয়া করে বেশি চিৎকার করবে না। মনে রেখো, এখন দিনের বেলা। মেহিনুর ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখে 8টা বেজে গেছে, অথচ এহসান তো বলেছিল মাত্র 1 ঘন্টা। মেহিনুর এহসানকে ক্লান্ত গলায় মলিন মুখে বলে, আপনি না বলেছিলেন 1 ঘন্টা, দেখুন 8টা বেজে গেছে, এবার তো ছাড়ুন। এহসান মেহিনুরের বুকে মাথা রেখেই বলে, প্লিজ, আমার যাওয়ার সময় 11টা, তাই 8টা বাজলে বাজুক। মেহিনুরের চোখ বড় বড় হয়ে যায়। না, এমন হলে সে মরে যাবে। এই পুরুষ একদিনেই তার কিচ্ছা খতম করে দিবে। না, এমন কিছু হলে হবে না। মেহিনুর রাগ নিয়ে বলে, এক্ষুনি ছাড়ুন, নয়তো আমি বাড়ির সবাইকে চিৎকার করে ডাকবো। এহসান হেসে বলে, চিৎকার? তা শুনি। এত সময় যা করে মাথা খাচ্ছিলে সেটা কি ছিল? মেহিনুর এহসানকে কটমট করে বলে, একদম আমায় অপমান করবেন না। এহসান মুখ তুলে মেহিনুরের দিকে তাকিয়ে বলে, তো কি করবো বলো, এত কান্নাকাটি কি সহ্য হয়? মেহিনুর মুখ গোমরা ভাব নিয়ে বলে, আপনার বেপরোয়াগিরির জন্যই তো আমি এইসব করি, আর যদি আমায় অপমান করার চেষ্টা করেন তো দেখবেন আমি কি করি। এহসান উত্তর দেয়, হ্যাঁ দেখেছি, এতক্ষণ ধরেই দেখছি, আরো অনেকক্ষণ দেখবো। মেহিনুর রেগে কিছু বলতে যাবে, এহসান মেহিনুরের ঠোঁট আঁকড়ে ধরে। মেহিনুর এতে ছটফট করতে থাকে। এহসান তাকে ছেড়ে দিয়ে তার গলায় মুখ গুজে দিতে দিতে শান্ত গলায় বলে, এত নাড়াছাড়া না, যত নাড়াছাড়া করবে ততই তোমার কষ্ট হবে। এহসানের এমন ঠান্ডা গলার গরম হুমকি শুনে মেহিনুর চুপ হয়ে যায়, ছটফট করে না। এরিক প্রশান্তির হাসি হাসতে সে সফল, আজ বেশ খুশি। সে এবার এই খুশির কারণকে বাস্তবে পালন করার অপেক্ষা। নুরির সামনে বসে আছে মেহেরুব, বই খুলে ধরা, গম্ভীর মুখে তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু ও ভালো করে জানে এটা কেবল বাহানা। ওর পড়া ধরার নামে মেহেরুবের আসল উদ্দেশ্য নুরি ফুলকে দেখা। সকালে সবার সামনে মেহেরুব বলেই দিয়েছে, নুরিকে এখন থেকে আমি পড়াবো। ওর পড়াশোনার কোনো আগ্রহ নেই, তাই ওকে মনোযোগী করতে হবে। বাড়ির লোক কি আর বলবে, সবাই রাজি হয়ে গেছে, কিন্তু নুরি চায় না মেহেরুব তাকে পড়াক। সে জানে মেহেরুব পড়ালে থাপ্পড় খেতে খেতে মরতে হবে, আর ওর অভিমান সেটা তো আকাশ ছুঁয়েছে। ওর সাথে আর কথা বলবে না, সামনে যাবে না, এটাই ওর সিদ্ধান্ত। কেন কথা বলবে? সেদিন সকালে বড় আব্বা মেহেরুবের কাছে তাদের বিয়ের কথা তুলেছিলেন, আর মেহেরুব কি বলেছিল? আমার আরো কিছুদিন সময় চাই, মাত্র কয়েকদিন, তারপর আমি ভেবে দেখব। মাঝারুল সাহেব রেগে গিয়ে বলেছিলেন, সময় নাও, এমন সময় নাও যাতে এর মধ্যেই নুরির বিয়ে দিয়ে দিই। তারপর যখন নুরির সন্তান তোমাকে মামা ডাকবে তখন বুঝবে সময়কে জিনিস। তো তৌফিক তালুকদার আর তাজিম তালুকদার অনেক বুঝিয়ে মেহেরুবকে সময় দিয়েছিলেন। নুরি সেদিনের পর একবারের জন্য মেহেরুবের দিকে তাকায়নি, আর কথা বলা তো অনেক দূরের কথা। তবে সে মেহেরুবকে দেখত, কিন্তু আড়াল থেকে। মেহেরুব অফিসে গেলে নুরি তার সব গুছিয়ে রাখতো, কিন্তু সামনে পড়তো না। মেহেরুব বাড়িতে থাকলে সে দরজা বন্ধ করে বসে থাকতো। মেহেরুব কতবার স্বামীকে দিয়ে চা চেয়েছে, এটা ওটা চেয়েছে, শুধু একবার নুরির দেখা পাওয়ার জন্য, কিন্তু নুরি ওকে সামনে পড়তে দেয়নি। এমনকি সকালে খাবার দিতেও ওর সামনে যাওয়া বন্ধ করে দিয়েছিল। অজুহাত, পরীক্ষা সামনে, তাই সকলে বেশি পড়তে হবে। কিন্তু এখন মেহেরুব হতাশ হয়ে বসে আছে। এই মেয়ে কিছুই পারে না, একটা প্রশ্ন করলে আরেকটা উত্তর দেয়। সে বিরক্ত হয়ে বলল, কিরে তুই পড়ছিস না কেন? নুরি এবারও বইয়ের দিকে তাকিয়েই বলল, আমি মনে মনে পড়ছি। মেহেরুব দীর্ঘশ্বাস ফেলল। সব দিক দিয়ে তো তুই মায়াবতী, গুণবতী, রূপবতী, আর পড়াশোনার দিক দিয়ে তো দেখিয়ে আন্ডাবতী হয়ে বসে আছিস। নুরি মুখ শক্ত করে বলল,
আমার পড়াশোনা করতে ভালো লাগে না। মেহেরুব চোখ রাঙিয়ে বলল। তাহলে কি করতে ভালো লাগে? সংসার করতে? নুরি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি কি বলেছি সেটা? মেহেরুব চোখ ছোট ছোট করে বলল। তোর আচার আচরণ তো তাই বলে। নুরি মুখ ভার করে আবারও বইয়ের দিকে তাকালো। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি আরো পড়বো না। মেহেরুব টেবিলের উপর স্কেলের একটা জোরে বাড়ি দিল। নুরি হালকা কেঁপে উঠল। বেয়াদব রে বেয়াদব, এত সাহস তোর হয় কি করে? নুরির চোখ ছলছল করছিল। এতদিনের অভিমান একসাথে হুহু করে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে আটকানোর চেষ্টা করেও পারল না। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। মেহেরুব হতবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম সে নুরিকে কাঁদতে দেখলো। বড় হওয়ার পর থেকে এমন দৃশ্য দেখা হয়নি। বুকের ভিতর ধক করে উঠল। নুরি দ্রুত নিজের চোখের পানি মুছে ফেলল। মাথা নিচু করে রইল। মেহেরুব চেয়ারের সাথে টেনে ওকে নিজের সামনে ঘুরিয়ে আনলো, কিন্তু নুরি মাথা নিচু করেই রইল। মেহেরুব হাত বাড়িয়ে নুরির চোখের কোণে জমে থাকা অশ্রুটা আলতো করে মুছে দিয়ে ব্যাকুল গলায় বলল। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? নুরি নিচু গলায় বলল। হঠাৎ ভয় পেলাম, তাই চোখে পানি চলে এসেছে। মেহেরুব মেকি হাসলো। এটা ভয়ের কান্না নয়, এটা অভিমানের কান্না। নুরি মলিন কণ্ঠে বলল। কার উপর অভিমান করব? কে আছে আমার অভিমান করার মতো? মেহেরুব এবার গভীরভাবে তাকালো ওর দিকে, নরম স্বরে বলল। কেন? আমার উপর, তোর আপন পুরুষের উপর? নুরি কিছু বলে না, শুধু মনে মনে বলে, এসেছে নাটকবাজ। আপন পুরুষ যখন বিয়ের কথা উঠে তখন কি নাটকটা করে? মেহেরুব নুরির চেয়ারের হাতলে নিজের দুই হাত রাখে, ওর দিকে হালকা ঝুঁকে আসে। কণ্ঠস্বরে মৃদু শাসন আর গভীর মায়া মিশিয়ে বলে। আজ 4 দিন ধরে আমার সামনে আসলি না কেন? আমার কষ্ট হয় বুঝিস না? কেন এলি না বল? আমার ভেতরটা ক্ষয়ে যাচ্ছিল তোকে না দেখে। তুই কি তা বুঝিসনি? আমি তোর নেশায় বাঁচি, তোকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকি। সেটা জেনেও তুই কি করে আমার থেকে আড়ালে থাকলি বল? নুরি তার কথায় চোখ তুলে এক পলক তাকিয়ে ফের অন্যদিকে মুখ ঘোরায়। ঠোঁট কাঁপে, তবু গলায় অভিমান ঝরে পড়ে। আমি কি কোনো জোকার নাকি যে আপনি আমায় দেখার জন্য ব্যাকুল হয়ে থাকবেন? এত নাটকের কথা বলছেন কেন মেহরুব ভাই? মেহরুব মুচকি হাসে। বুঝতে পারে তার নুরিফুল অভিমান জমিয়ে রেখেছে। খুব অভিমান হয়েছে বুঝি নুরিফুল আমার উপর? নুরি মুখ গোমরা করে উত্তর দেয়। কে আপনি? আপনার উপর অভিমান করব কেন আমি? আমি কি আপনার? মেহরুব আলতো হাত বাড়িয়ে নুরির গাল ছুঁয়ে দেয়। মুচকি হেসে বলে, তুই আমার নুরিফুল, আমার ফুল, আবার ব্যক্তিগত ফুল। নুরি চট করে মেহরুবের হাত সরিয়ে দেয়। কণ্ঠ ভারী হয়ে আসে। এইসব মিথ্যা কথা বলবেন না মেহরুব ভাই, আমি জানি। মেহরুব এবার নুরির দুই গাল আলতোভাবে ধরে, চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, কি জানিস বল? নুরি মেহরুবের চোখের গভীরে তাকিয়ে ফিসফিস করে, আমি জানি আপনি অন্য কাউকে পছন্দ করেন, তাই তো আমাকে মেনে নিতে এত হেয়ালামি করেন। এই বলেই নুরির চোখ দিয়ে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ে। সে নিচের দিকে তাকিয়ে কাপা গলায় বলে, আপনি আপনার প্রিয় নারীর সাথে সংসার করতে পারেন, আমি অনুমতি দিলাম, তাও আমায় তালাক দিবেন না মেহরুব ভাই? তালাকের কথা শুনে মেহরুবের বুক ধক করে ওঠে। কি বলছে এই মেয়ে? দীর্ঘশ্বাস ফেলে নুরির গাল মুছে দিয়ে বলে, তোর মনে হয় আমি তোকে তালাক দেব? তোর মনে হয় আমি এমন পুরুষ যে হারাম নারীর প্রতি মনে অনুভূতি রাখবো? নুরি এবার শব্দ করে কেঁদে ফেলে। এত বছর ধরে তার ছোট্ট মনে জমে থাকা অভিমান যেন কান্না হয়ে গলে পড়ছে। এত কষ্ট করার পরও সে নিজেকে সামলাতে পারছে না। নুরি নিজের দুই হাত দিয়ে মেহরুবের থেকে মুখ সরিয়ে নেয়, মাথা নিচু করে ফুপিয়ে ওঠে। আমার কাছে আপনি শ্রেষ্ঠ একজন পুরুষ, কিন্তু আপনার ব্যবহারে তো আমায় তা বলে না। আপনার আচরণ তো বলে আপনি অন্য কাউকে চান, আমায় নয়। মেহরুব মুচকি হেসে নুরি থুতনি ধরে নিজের দিকে ফেরায়, গভীর চোখে চেয়ে বলে, আবার বিয়ে করবি আমায়? কবুল পড়বি আরেকবার আমার নামে? নুরি বিস্ময়ে তাকিয়ে থাকে, ঠোঁট কাঁপছে, চোখের জল শুকিয়ে আসছে। কাপা কাপা গলায় বলে, আপনি তো করবেন না। মেহরুব হাসে। আমি যদি বলি আজই তোর নামে আবার কবুল পড়ব, তুই রাজি থাকবি? নুরি নিষ্পলক তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর অস্ফুট স্বরে ফিসফিস করে, মজা করছেন? মিথ্যা আশ্বাস দিচ্ছেন? মেহরুব নুরির হাত ধরে টান দেয়। চল তাহলে বাড়ির সবার সামনে গিয়ে বলে। নুরি চমকে যায়, লজ্জায় তড়িঘড়ি করে মেহরুবের হাত আঁকড়ে ধরে বসিয়ে দেয়। ছি ছি, কি করছেন এসব? লাগবে না। মেহরুব হাসে, আবার চেয়ারে বসে, হাত বাড়িয়ে নুরির গাল টেনে আদুরে গলায় বলে, ওরে আমার টুনির মারে, এত লজ্জা তুই কোথায় পাস রে? নুরি লজ্জায় গুটিয়ে যায়। এই পুরুষের সামান্য ভালোবাসাতেই সে শেষ হয়ে যায়, তাহলে বাকি জীবন কি করবে? লজ্জা পেতে পেতে কি মরে যাবে? নুরি হাত কসলাতে কসলাতে বলে,
কি যে বলেন না মেহরুব ভাই। মেহরুব মুচকি হেসে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। অতঃপর নুরির গালে আলতো টোকা মেরে তারপর বলে, টুনির মা তো টুনির বাপ হবো আমি, তাই অন্তত বাই বলাটা বাদ দে। নুরি শিওরে উঠে পা থেকে মাথা পর্যন্ত কাঁপছে, লজ্জায় কান গরম, মনে হচ্ছে ধোয়া বেরোচ্ছে, হাসি পাচ্ছে কিন্তু হাসতেও পারছে না। কাচুমাচু হয়ে বলে, এইসব বলবেন না, কেমন লাগে। মেহরুব হেসে নুরির গালে ঠক করে টোকা মারে। লজ্জা পেতে পেতে হার্ট অ্যাটাক করে নিস না, তুই যদি অ্যাটাক করিস তাহলে আমার টুনির বাপ হওয়া আর হবে না। নুরির মনে হচ্ছে সত্যি সে লজ্জায় মরে যাবে। নির্বাচনের দিন, অতঃপর আজ সেই কাঙ্ক্ষিত দিন, নির্বাচনের দিন। সকাল থেকে এহসান এবং তার লোকজন ব্যস্ত সময় কাটাচ্ছে। নির্বাচন মানে উত্তেজনার, দায়িত্ব আর প্রতিদ্বন্দ্বিতার মিশেল। সুবে সাদিকের পর এহসান, তার বাপ ভাই এই সবাই বেরিয়ে পড়েছেন তার দলবল নিয়ে। একের পর এক ভোট কেন্দ্র পরিদর্শন করছে সে, নিশ্চিত করছে সবকিছু যেন ঠিকঠাক থাকে। তার সাথে রয়েছে বিশ্বস্ত কর্মী ও সমর্থকরা। কেন্দ্রে পৌঁছে সে পোলিং এজেন্টদের সাথে কথা বলে, তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।